নবম শ্রেণীর ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা ইউটিউব শর্ট ভিডিওতে বলেছিলাম বাংলা সাহিত্যে ৩ জন নারায়ণ রয়েছেন। আমরা যার লেখা গল্প পড়ছি তার নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি নিয়ে আলোচনা করব। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। খড়ি মানে চকের বাংলা, বুঝতে পারছো। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। দেখো, প্রথম লাইনটা, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এই লাইনটা তুলে প্রশ্ন হয়। বিভীষিকা মানে হচ্ছে ভয়ানক, ভয়ঙ্কর কিছু একটা। এই যে অঙ্কের মাস্টারমশাইয়ের কথা হচ্ছে, তিনি স্কুলে বস্তুতই এই গল্পের কথকের কাছে বিভীষিকা ছিলেন। কেন না, তিনি দারুণ ভালো অঙ্ক করতেন। তিনি যখন অঙ্ক করতেন মনে হতো অঙ্ক করছেন না, একেবারে ছবি আঁকছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন। এরকম ছোটদের মনে হওয়া খুব স্বাভাবিক। যখন আমরা নিজেরা পারি না তখন তো মনেই হয় যে কি কোন আশ্চর্য মন্ত্র বলে স্যার বা ম্যাডাম এটা করে দিতে পারছেন। তেমনই তাঁদেরও মনে হতো, এবং এটাও মনে হতো সবই বোধহয় বোর্ডে ইনভিজিবল ইঙ্কে লেখা রয়েছে, তিনি জাস্ট উপর দিয়ে দিয়ে বুলিয়ে চলে যাচ্ছেন। কারণ মানুষের তো ভাবতেও সময় লাগে, ইনি ভাবারও সময় নিচ্ছেন না, একেবারে ঝড়ের গতিতে বোর্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্ক কষে দিচ্ছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকত। তটস্থ মানে হচ্ছে একেবারে কাঁটা হয়ে থাকা, প্রচণ্ড ভয় পাওয়া। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। মাস্টারমশাই এত ভালো অঙ্ক করেন এবং বেশ রাগীও তিনি, সেই জন্য যারা ভীষণ ভালো অঙ্ক পারে তারাই ভয় পেত। আর স্বাভাবিকভাবে যারা অঙ্ক পারে না তাদের কথা আর কহতব্য নয়। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। দেখো, আমরা বুঝতে পারছি যে মাস্টারমশাই খানিকটা ওল্ড স্কুল। এখন আমরা বুঝি যে পুরুষ মানুষ হলেই অঙ্ক পারতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আজ আন্তর্জাতিক নারী দিবস, আমরা এই দিন যেমন করে নারীর কথা বলবো তেমন করেই সমানাধিকারের কথাও বলবো। তো এইসব দিনে এগুলো আমরা আরেকবার স্মরণ করে নেব যে অঙ্ক যে কোনো কেউ নাই পারতে পারে। ছেলে মানে অঙ্ক পারতে হবে এমন নয়, তবে মাস্টারমশাই খানিকটা ওল্ড স্কুল, তাই জন্য তিনি অঙ্ক না পারলে ভীষণ রাগারাগি করতেন। তার মনে হতো ছেলেদের পারাই উচিত, এমনকি বেশ রীতিমতো শাস্তিও দিতেন। এই যে আরেকটা কথা বলা হচ্ছে যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, তার উপরে কাঁদতে লজ্জা করে না। আমরা এখন জানি যে কান্না ব্যাপারটা একেবারেই একান্ত নিজের ব্যাপার, সে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। যাই হোক, তা উনি পারতেন। ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করেছিলাম। তা উনি পারতেন, এটা আন্ডারলাইন করো। কি পারতেন প্রশ্ন হতে পারে, মানে পা ধরে পুকুরে ছুঁড়ে দিতে পারতেন তিনি, তার সেই রকম গায়ের জোর ছিল। সেই প্রচণ্ড চর, প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর একটু আগে পড়লাম আমরা, মনে আছে নিশ্চয়ই। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে।
যদি সেখানে যেতে চাস তাহলে প্লেটো কে তোমরা নিশ্চয়ই জানো, গ্রিক দার্শনিক প্লেটো, সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের মাস্টারমশাই। তার দরজায় নাকি লেখা রয়েছে যে যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। এমনকি অঙ্ক ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ যে অঙ্ক না জানলে স্বর্গেও যাওয়া যাবে না। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। খুবই স্বাভাবিক কথা যে মাস্টারমশাই তো নিজে স্বর্গে যাননি, তাহলে কে স্বর্গে গিয়ে সেই খবরটা আবার ওকে বলেও দিলেন কে জানে। প্লেটো কে, তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেশারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। যে অঙ্ক পারে না, যেমন ধরো এই আমি, আমাদের ভার্সন এটাই হবে যে যদি স্বর্গে যেতে গেলে অঙ্ক করতে হয় ভালো করে, বা প্লেটোর বাড়িতে ঢুকতে গেলে ভালো করে অঙ্ক করতে হয়, তাহলে না গেলেই ভালো। তার চেয়ে আমি লক্ষ যোজন দূরেই, যোজন হচ্ছে দূরত্ব পরিমাপের একক, আগে ব্যবহার করা হতো, অনেক বেশি নিরাপদ বোধ করব। ম্যাট্রিকুলেশনে গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টার মশাইয়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্নে দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তার দু চোখ দিয়ে আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নেই আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। দেখো, তার মানে মাস্টারমশাইয়ের অঙ্ক এবং অঙ্ক না পারলে শাস্তির এমনই মহিমা যে রীতিমতো ট্রমাটাইজড হয়ে গেছেন আমাদের গল্পেরই কথক। এতটাই যে ম্যাট্রিকুলেশনে গণ্ডি পার হয়েছেন, অঙ্কের সঙ্গে বহুদিন সম্পর্ক নেই, কিন্তু এখনও যখন তিনি একটি কলেজে বাংলা পড়াচ্ছেন তখনও মাঝে মাঝে দুঃস্বপ্নে মাস্টারমশাই আসছেন এবং সেই পরীক্ষার হল অঙ্ক পারছে না, মানে প্রচণ্ড ভয় পেয়ে একেবারে ট্রমাটাইজড হয়ে রয়েছেন। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো। ফরমাশ মানে হচ্ছে এমনিতে অর্ডার, কিন্তু এক্ষেত্রে রিকোয়েস্টের মতো, অনুরোধ। আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম, লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব দেখো, খুবই স্বাভাবিক কথা যে এখন যদি আমাকেও কেউ বলে যে আমার ছেলেবেলার গল্প শোনাতে, আমিও ঠিক এই কথাগুলোই বলবো যে আমি তো বিখ্যাত কেউ নই যে আমার ছেলেবেলার গল্প শুনতে লোকে ইন্টারেস্টেড হবে। আমি তো রবীন্দ্রনাথ নই যে ছেলেবেলার নাম দিয়ে একটা বই লিখে ফেলবো। বা ধরো, আমি তো বিরাট কোহলি নই যে আমার ছোটবেলার গল্পে লোকে ইন্টারেস্ট পাবে। বা এমনও হতেই পারতো যে আমি বিখ্যাত কেউ নই, কিন্তু আমার ছেলেবেলায় ভীষণ ইন্টারেস্টিং। হয়তো আমার ছেলেবেলায় দেখা যাচ্ছে যে আমি পাহাড় পর্বত পেরিয়ে নানান দুর্গম অরণ্যে বাস করে দিন কাটিয়েছি। সেরকম হলে আমি বিখ্যাত না হলেও লোকে সেই গল্পের গুণেই পড়বে, কিন্তু তাও তো নয়। তাহলে কেন লোকে আমার ছেলেবেলার সম্বন্ধে জানবে? ঠিক এই কথাটাই গল্পের কথকও বলছেন যে তিনি বিখ্যাত কেউ নন, তার ছেলেবেলায় এমন কিছু ঘটেও নি যেটা তিনি লোককে ডেকে শোনাতে পারেন। তাহলে তার ছেলেবেলার গল্প কেন লিখবেন? কিন্তু যা হয় যে কর্তৃপক্ষ ছাড়লেন না, কারণ যেহেতু সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা, ইন্দ্র দেবরাজ, চন্দ্র যেন, মিত্র হচ্ছে আবার ইন্দ্রের অন্য নাম, বরুণ মানে সাহিত্যের রথী মহারথীরা। ধরো এখনকার নিরিখে বললে ধরো সরঞ্জিৎ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ধরো সৌরভ মুখোপাধ্যায়, এইরকম বিরাট বিরাট মানুষরা কেউ পাত্তা দিচ্ছেন না। তাই জন্য এই ছোটোখাটো কোনো লেখকের কাছে
রিকোয়েস্ট করা হয়েছে যে প্লিজ আমার পত্রিকার জন্য একটা গল্প লিখে দিন না, আপনার ছেলেবেলার গল্প একটু শোনান না। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি। দেখো, এই দুটো জায়গা থেকে প্রশ্ন হয়, প্রথমে কেন লিখতে আপত্তি করেছিলেন এবং পরে কেন ভাবলেন যে নির্ভয় লিখতে পারেন। নির্ভয় লিখতে পারেন ভাবলেন কারণ তিনি দেখলেন যে খুব একটা বড় কোনো নিউজ পেপার, বড় কোনো ম্যাগাজিন, পত্রিকা এটা নয়, সামান্য কজন পাঠক, সুতরাং ঠিক আছে। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। এটাও আন্ডারলাইন করবে, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। প্রশ্ন আসে যে কোন বিষয়ের কথা বলা হচ্ছে। প্রীতি মানে হচ্ছে আনন্দ, যে কজন নিকট মানুষের কাছে আমি আমার ছোটবেলার গল্প বলবো, সে তো আনন্দের কথা। তাতে পদমর্যাদা আমি কতটা বিখ্যাত তার কোনো দরকার নেই, সুতরাং লেখা যেতেই পারে। মনে এলো মাস্টার মশাইয়ের কথা। লিখলুম তাঁকে নিয়েই। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিল তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। দেখো, খুব স্বাভাবিক কথা যে মাস্টারমশাইকে নিয়ে এত বছর পর যখন লিখতে বসছেন তখন খুব উজ্জ্বল ছবি তো ফুটবে না, কিন্তু লিখতে তো হবেই। এবং লেখার ক্ষেত্রে আমরা সবাই এরকম করে থাকি যে অনেকটাই আপন মনের মাধুরী মিশিয়ে দিই। ইনিও তাই করেছেন, কল্পনার খাত কিছুটা মিশিয়ে নিয়েছেন এবং সবসময় সেটা খানিকটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। ধরো ধরো তোমার ছোটবেলায় তুমি একবার চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখেছিলে। এবার যখন তোমায় গল্প লিখতে হচ্ছে তখন তো তুমি আর চিড়িয়াখানা লিখবে না, তখন তুমি লিখবে আমি একবার নর্থ বেঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এলো। তবেই না সেটা রোমাঞ্চকর হবে। ইনিও সেরকমই করেছেন যে খানিকটা বেশি বেশি করেই লিখেছেন। এমনকি লাস্টে একটু সদুপদেশও বলে দিয়েছেন। সদুপদেশ বলতে সৎ যুক্ত উপদেশ, সৎ বলতে ভালো এবং উপদেশ যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, ডু অ্যান্ড ডোন্টস। কি না বেশি মারামারি করে বেশি মেরে ধরে পড়াতে গেলে মোটেই পড়াশোনা হয় না। গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, বরং গাধাটাও মারা যায়, পঞ্চত্ব প্রাপ্তি বলতে মারা যাওয়া। এবং তিনি সত্যিই জ্বলন্ত উদাহরণ যে মাস্টারমশাই এত মেরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো এসব বলেও কিছুই শেখাতে পারেননি। এখন 2 আর 2 4 হয় না 5 হয়, তাই নিয়ে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। আন্ডারলাইন করবে, প্রশ্ন আসে মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। এই লাইনটা তুলে কি প্রশ্ন সেটা পরে আরেকবার বলবো। তারপর আরো অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। যা হয় যে সদ্য সদ্য চাকরি পেয়ে কথাগুলো মনে ছিল, মাস্টারমশাইয়ের কথাও মনে ছিল, এখন বয়স বাড়ছে, জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে নানান সমস্যা, এখন আর ওই সব কথা মনেও নেই। কবে কোন পত্রিকায় গিয়ে লিখেছেন সেই সবও মনে পড়ছে না। এমন সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এরকম তো কলেজে হয়েই থাকে, এক কলেজ থেকে অন্য কলেজে সেমিনারের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়, এখানেও তাই হলো। আজ তবে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে দ্বিতীয় অংশটা আলোচনা করব। তোমরা এই অংশটা খুব ভালো করে পড়বে এবং যে লাইনগুলো বললাম সেগুলো আন্ডারলাইন করে রাখবে।
এখান থেকে কিন্তু ভীষণই প্রশ্ন হয় এবং অনেক সময় লাইনগুলো এতই কাছাকাছি যে লাইন তুলে প্রশ্ন হলে লাইন আইডেন্টিফাই করা অনেক সময় কঠিন হয়ে যায়। বেশ, আজ তবে এই পর্যন্তই।